স্বাগতম মেজর্স ফিলাটেলি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম ৮ ভলিউমের ডাক টিকিট নিয়ে এবং আজ প্রচারিত হবে এই সিরিজের দ্বিতীয় ও শেষ পর্ব। বাংলাদেশের প্রথম ডাক টিকিটগুলোতে বাংলাদেশ শব্দটি ইংরেজি ও বাংলায় দুটি পৃথক শব্দ হিসেবে লেখা হয়েছিল। বাংলাদেশ ডাক টিকিট বিক্রয়ের জন্য বাংলাদেশ ফিলাটেলিক এজেন্সি নামের একটি ব্রিটিশ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ডাক টিকিট ও ফার্স্ট ডে কভার বিশ্বের বিভিন্ন দেশে ফিলাটেলিস্টদের কাছে পৌঁছে দেয়। ২৯ জুলাই মুজিবনগর সরকার ও কলকাতায় ডাক টিকিট ও ফার্স্ট ডে কভার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। ১ আগস্ট কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়, প্রথম প্রকাশিত বাংলাদেশের ডাক টিকিট ও ফার্স্ট ডে কভার কেনার জন্য আবার অর্থাৎ ৩০ জুলাই শত শত ক্রেতা বাংলাদেশ মিশনের ফটকে গিয়ে ভিড় করে। ১ আগস্ট দৈনিক অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়, বাংলাদেশের ডাক টিকিটগুলোর বিপুল চাহিদা মেটানোর জন্য সেদিন সাপ্তাহিক ছুটির দিন রোববার হওয়া সত্ত্বেও স্থানীয় বাংলাদেশ মিশনের ডাক টিকিট কাউন্টার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। বাংলাদেশের মুক্তাঞ্চলে মুজিবনগর সরকার পরিচালিত ফিল্ড পোস্ট অফিস থেকেও বাংলাদেশ ডাক টিকিট এবং ফার্স্ট ডে কভার বিক্রয় করা হয়। একটি ফিল্ড পোস্ট অফিস পাহারারত ৩ জন মুক্তিযোদ্ধার ছবি পরবর্তীকালে লন্ডনের মর্নিং স্টার পত্রিকায় ছাপা হয়। জুলাই মাসের শেষ সপ্তাহে আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ ডাক টিকিট এবং ফার্স্ট ডে কভার যুক্তরাষ্ট্রে উপস্থাপন ও প্রচারের ব্যবস্থা করার জন্য মুজিবনগর সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে এক জরুরি নির্দেশ পান। ১৯৭১ সালে মাহমুদ আলী নিউ ইয়র্কে পাকিস্তান কনসুলেট জেনারেলের অফিসে ভাইস কাউন্সিল পদে নিয়োজিত ছিলেন। ২৬ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মে মাসে মুজিবনগর সরকার তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রতিনিধি পদে নিয়োগ করেন। সদ্য প্রকাশিত ডাক টিকিটগুলোর একটি সেট সঙ্গে নিয়ে মাহমুদ আলী জাতিসংঘের সদর দপ্তরে নিয়োজিত নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতা মিস ক্যাথলিন টেলচ সঙ্গে সাক্ষাৎ করেন। তার ডাকনাম ছিল কিটি। মাহমুদ আলী জানতেন তার ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান আছে। ডাক টিকিটের সেটটি তার হাতে দিয়ে মাহমুদ আলী বললেন, কিটি, স্বাধীন বাংলাদেশের এই নতুন ডাক টিকিটগুলো তোমার ছেলের জন্য এনেছি। কিটি ডাক টিকিটগুলো দেখে খুশি হয়ে বললেন এ সম্পর্কে প্রচারণার ব্যাপারে তিনি সাহায্য করবেন। রবিবারীয় নিউ ইয়র্ক টাইমসের ডাক টিকিট বিভাগের সম্পাদককে তিনি মাহমুদ আলীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। অতঃপর ৩ জনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন, যথাক্রমে এক মিস্টার মাহমুদ আলী নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ এশিয়ায় নিয়োজিত সংবাদদাতা সিডনি শানবার্গের সঙ্গে যোগাযোগ করে মুজিবনগর ও বাংলাদেশের মুক্তাঞ্চলে নতুন ডাক টিকিট প্রকাশ সম্পর্কিত সংবাদ সংগ্রহ করে পাঠাবার জন্য অনুরোধ করবেন। ২ ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ ডাক টিকিটের প্রকাশনা অনুষ্ঠানের সংবাদ পাঠাবেন নিউ ইয়র্ক টাইমসের লন্ডন সংবাদদাতা। ৩ সর্বশেষে ডাক টিকিট বিভাগের সম্পাদক রবিবারীয় সংখ্যায় বাংলাদেশ ডাক টিকিট সম্পর্কে আলোচনা ও মতামত প্রকাশের দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখিত পরিকল্পনা অনুযায়ী সংগৃহীত বিভিন্ন সংবাদ এবং ডেভিড লিডম্যানের প্রতিবেদন ১৯৭১ সালের ৮ আগস্ট নিউ ইয়র্ক টাইমসের রবিবারীয় সংখ্যায় প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদপত্রেও বাংলাদেশ ডাক টিকিট সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়। ওয়াশিংটনের ইভিনিং স্টার পত্রিকার সংবাদদাতা হেনরি ব্র্যাডশায়ার প্রদত্ত সংবাদ ২৭ জুলাই প্রকাশিত হয়। এর সঙ্গে ৮টি ডাক টিকিটের ফ্যাক্সিমিলিও ছাপা হয়। তাছাড়া বহুল প্রচারিত মার্কিন সাপ্তাহিক পত্রিকা নিউজ উইকের ৯ আগস্ট সংখ্যায় রেবেল স্ট্যাম্পস শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মিস্টার স্টোন হাউস তার স্মৃতিচারণমূলক বইতে বলেন, বাংলাদেশ ডাক টিকিট এবং ফার্স্ট ডে কভারগুলো বিশ্বের বিভিন্ন দেশে ফিলাটেলিস্ট, সরকার ও সংবাদপত্রের দপ্তরে পৌঁছানোর ফলে এক বিপুল আলোড়ন সৃষ্টি হয়। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদর দপ্তরে পেশ করা এক অভিযোগে পাকিস্তান দাবি করে ডাক টিকিটগুলো বেআইনি বলে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়। কিন্তু মুক্তাঞ্চল থেকে বাংলাদেশ ডাক টিকিট ব্যবহার করে মুক্তাঞ্চল থেকে পাঠানো বহু চিঠিপত্র বিদেশে বিলি করা হয়। আন্তর্জাতিক বিমান ডাকযোগে স্টোন হাউসের নামে পাঠানো চিঠি হাউস অফ কমন্সের নিজস্ব পোস্ট অফিসের শিলমোহরাঙ্কিত হয়ে তার হাতে পৌঁছায়। বিজয় দিবসের ৪ দিন পর অর্থাৎ ২০ ডিসেম্বর ১৯৭১ ১০ পয়সা, ৫ টাকা ও ১০ টাকা মূল্যের ডাক টিকিটগুলোর ওপর বাংলাদেশ লিবারেটেড ও বাংলাদেশের মুক্তি শব্দগুলো ছাপিয়ে বাজারে ছাড়া হয়। উল্লেখিত পত্রিকার একই সংখ্যায় বলা হয়, ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশ ডাক টিকিটের দ্বিতীয় সিরিজে মোট ১৫টি টিকিট বাজারে ছাড়া হয়, যা নেওয়া হয়েছিল বিমান মল্লিকে রাখা প্রথম সিরিজের ৮টি ডিজাইনের মধ্যে থেকে ৩টি ১০ পয়সা, ২০ পয়সা ও ৫০ পয়সা, যা দ্বিতীয় সিরিজের ১৫টি টিকিটের মধ্যে ব্যবহার করা হয়। এই টিকিটগুলোর মূল্য ও
ইলাস্ট্রেশন ছিল যথাক্রমে 1 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা, 2 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা, 3 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা, 5 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা, 7 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা, 10 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র, 15 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র, 20 পয়সা বঙ্গবন্ধুর প্রতিকৃতি, 25 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র, 40 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র, 50 পয়সা মূল্যমান বঙ্গবন্ধুর প্রতিকৃতি, 75 পয়সা মূল্যমান বাংলাদেশের মানচিত্র, 1 টাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি, 2 টাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি, 5 টাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিমান মল্লিকের মূল ডিজাইনগুলোতে বাংলাদেশ কথাটি 2টি শব্দে বিভক্ত ছিল। দ্বিতীয় সিরিজের টিকেটে বাংলাদেশ 1 শব্দ হিসেবে দেখানো হয়েছিল। অতএব ভিন্ন অক্ষর বিন্যাসের প্রয়োজন হয়। অক্ষর বিন্যাস এবং এই অংশে রঙের ব্যবহার ছিল ত্রুটিপূর্ণ। বিমান মল্লিক বলেন, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না, কেউ তার অনুমতিও গ্রহণ করেননি। তার শিল্পকর্মকে এভাবে বিকৃত করার জন্য তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হন। 1972 সালে 23শে মার্চ বাংলাদেশ অবজারভারে প্রকাশিত এক পত্রে কলকাতা থেকে এস.কে. চৌধুরী 1971 সালে জুলাই মাসে প্রকাশিত প্রথম সিরিজের ডাকটিকেটগুলোর প্রশংসা করে বলেন, দ্বিতীয় সিরিজের ডাকটিকেটগুলোর ডিজাইন ত্রুটিপূর্ণ এবং রং নির্বাচনে সৌন্দর্যবোধের অভাব পীড়াদায়ক। তাছাড়া ইংরেজি ও বাংলা অক্ষরগুলো অবিন্যস্ত বলে তিনি অভিমত প্রকাশ করেন। পত্রলেখক আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে প্রকাশিত 20 পয়সা মূল্যের শহীদ স্মরণে শীর্ষক ডাকটিকেটটির নকশা দেখে তিনি সবচেয়ে বেশি হতাশ হয়েছেন। প্রকাশিত হয়েছিল 21 ফেব্রুয়ারি 1972 এবং ছাপা হয়েছিল ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেস নাসিক থেকে এবং নকশাকার ছিলেন বি.পি. চিটনিস। লন্ডনে স্ট্যাম্প কালেক্টিং পত্রিকা 27 জুলাই সংখ্যায় ডাকটিকেট সম্পর্কিত ভারতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ ডাক অফিসের ডাইরেক্টর জেনারেল এ.এম. আহসানুল্লাহ এবং পোস্টমাস্টার জেনারেল ফরিদুদ্দিন আহমেদ বাংলাদেশ ডাকটিকেটের দ্বিতীয় সিরিজের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেন। তারা বলেন, ডাকটিকেটের নকশা সম্পর্কে ঢাকায় অধিষ্ঠিত সরকারের অনুমোদন গ্রহণ না করেই ডাকটিকেটগুলো ছাপিয়ে বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ডাকটিকেট সংগ্রাহক ও বিক্রেতা স্ট্যানলি গিবান্সের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারি মাসে প্রকাশিত দ্বিতীয় সিরিজের ডাকটিকেট বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে ডাকটিকেট হিসেবে তা মূল্যহীন। বিতর্কিত ডাকটিকেটগুলোর প্রকাশক বাংলাদেশ ফিলাটেলিক এজেন্সির পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, 1971 সালের 20 ডিসেম্বর প্রথম সিরিজের 3টি টিকেটের ওপর বাংলাদেশ লিবারেটেড ছাপানোর পর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 15টি টিকেট সম্বলিত দ্বিতীয় সিরিজ ছাপানোর লিখিত অনুমোদন দেন। ডিসেম্বর মাসের শেষ দিকে তৎকালীন পোস্টমাস্টার জেনারেল এ. আকন নির্দিষ্ট সংখ্যক টিকেট ছাপানোর লিখিত নির্দেশ দেন। পরবর্তী ফেব্রুয়ারি মাসে টিকেটগুলি ঢাকায় সরবরাহ করা হয়। ইতিমধ্যে ঢাকায় বিবিধ রাজনৈতিক পরিবর্তনের ফলে এ. আকনকে সরিয়ে দিয়ে নতুন ডাইরেক্টর জেনারেল নিয়োগ করা হয়। স্বাধীনতা অর্জনের কয়েক সপ্তাহের মধ্যে কোনো ডাকটিকেটের নকশা সম্পর্কে দ্বিমত দেখা দেয়। বাংলাদেশের মানচিত্র সম্বলিত ডাকটিকেটটি ছিল এর মধ্যে অন্যতম। ইতিমধ্যে বাংলাদেশের পতাকার জন্য নতুন নকশা গৃহীত হয়েছে। তাছাড়া নতুন রাষ্ট্রের ডাকটিকেটে স্বাধীনতা অর্জনের পরবর্তীকালে আঁকা বিভিন্ন নকশা এবং জাতীয় জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা স্মারক অথবা প্রতীকের ব্যবহারের যৌক্তিকতা সম্পর্কেও আলাপ আলোচনা অব্যাহত ছিল। এসব কারণে দ্বিতীয় সিরিজের টিকেটগুলো ব্যবহার না করার সিদ্ধান্ত গৃহীত হয়। তথ্য উপাত্ত সংগ্রহ সংগ্রামেরনোটবুক.com ওয়েবসাইটে লিখিত মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি যুক্তরাজ্য আব্দুল মতিন। আমরা কৃতজ্ঞতার কাছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্টস করে আমাদের সাথেই থাকুন।